নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন মানবেন্দ্র পালের লেখা পাশের ঘরে সে আছে। শুরু হচ্ছে আজকের গল্প পাশের ঘরে সে আছে। বেশ অনেক বছর আগের কথা। কাগজে একটা খবর বেরিয়েছিল, একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে রয়েছে। পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল খুনিটা উত্তর কলকাতার কোথাও কোনো বাড়িতে ছদ্মবেশে ডেরা গিরে আছে। লোকটার ছবিও ছাপা হয়েছিল। কাগজে বলা হয়েছিল কেউ যদি লোকটির সন্ধান দিতে পারে তাহলে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হবে। সে সময়ে এখনকার মতো এত খুন খারাপি হতো না, তাই এই রকম একজন ভয়ঙ্কর খুনিকে পুলিশ ধরতে পারছে না, আর সে বহাল তবিয়তে এই কলকাতাতেই রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আর ভয় পেয়েছিলাম বলেই ব্যাপারটা আমার এখনো মনে আছে। এরপর সেই খুনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পায়নি, অন্তত কাগজে কিছু চোখে পড়েনি। জানতে পেরেছিলাম অনেক বছর পরে, সেও খবরের কাগজ পড়েই ঘটনাটা এই রকম। মানিকতলার ব্রিজের ওপারে একটা 2 রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার। টাকাটা দিয়েছিল তার বড় ছেলে, দিল্লিতে চাকরি করে। মাকে বলেছিল যে সে তো কলকাতা ছেড়ে নড়বে না, তাই টাকা দিচ্ছে, একটা ফ্ল্যাট কিনে নিতে বলেছিল। আর বলেছিল রিটায়ার করে কলকাতাতেই তাদের কাছে গিয়ে থাকতে হবে। সেই মতো বিভাবতী ফ্ল্যাটটি কিনলেন। ফ্ল্যাটটি একটা পুরনো ভাঙা বাড়ি আর খানিকটা জলা জায়গার ওপর তৈরি। এক সময় এইসব অঞ্চলে বাড়িঘর কমই ছিল। যে বাড়ি ভেঙে এই ফ্ল্যাট, সেটা ছিল কোনো এক বাঘা জমিদারের। জমিদারি কবে চলে গিয়েছিল, জমিদারের বংশধরেরাও কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সাবেকি জমিদারি মেজাজটি ছিল পূর্বপুরুষদের মতোই। সে আমলের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না, তাই সেটাকে ফেলে রেখে দিয়েছিল। মাঝে মধ্যে 2-1 ঘর ভাড়াটে আসতো, আবার চলেও যেত। সামান্য টাকার ভাড়া, তাই জমিদার পুত্রদের মন উঠত না। তারা ঠিক করলো বাড়িটা বেচে দেবে। সেজন্য নতুন ভাড়াটেও আর বসালো না, কেননা ভাড়াটে শুদ্ধ বাড়ি কিনতে কেউ চাইবে না। তারপর কত হাত বদল হয়ে এখন এই বাড়িটাই হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফেসারের নতুন ফ্ল্যাট বাড়ি। কিন্তু পিছনের অংশে এখনো এখানে সেখানে ডোবা জলা, ঢোলকর্মী আর বন তুলসীর ঝোপ হয়ে রয়েছে। হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে। এইখানে 2টো ঘর নিয়ে থাকেন বিভাবতী। একাই থাকেন পুজো আচ্চা নিয়ে, খুব ভক্তিমতী, নিজেই রাঁধেন। একটি কাজের মেয়ে আছে, সে সারাদিন তাকে সাহায্য করে, তার সঙ্গেই গল্প করে তার সময় কাটে। সবই ভালো, তবু কোথায় যেন একটা অস্বস্তি। বিভাবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝতে পেরেছিলেন বাড়িটায় কিছু দোষ আছে। বিশেষ করে উত্তর দিকের ঘরটায় তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল, তাই তিনি রাতে একাই থাকতে পারতেন না। থেকেই বা উপায় কি? ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটা কেনা হয়েছে, এখন ছেড়ে দিয়ে যাবেন বা কোথায়? ছেলেকেই বা কি বলবেন? বাধ্য হয়ে তিনি মুখে কুলু পেটে থাকতেন, কাউকে কিছু বলতেন না। এখানে তার কয়েকজন আত্মীয় স্বজন আছে,
তারা মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু কাউকে তিনি রাতে থাকতে বলতেন না। আত্মীয়রা তাকে খুব পছন্দ করত। এই বয়সে তিনি এখানে একা থাকেন এই নিয়ে তারা ভাবত, কিন্তু বিভাবতী হেসে বলতেন যে তিনি ভালোই আছেন। তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে, অনর্থক ভেবে লাভটাই বা কি। এতখানি ভগবানের উপর বিশ্বাস দেখে আত্মীয়রা আর কিছু বলতো না, শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ করলে তিনি যেন সঙ্গে সঙ্গে খবর দেন। তা তিনি বুদ্ধিমতীর মতো একটি কাজ করেছিলেন, টেলিফোন নিয়েছিলেন, আর সেটা রেখেছিলেন মাথার কাছে একটা টুলের ওপরে। মনে মনে অবশ্য জানতেন অসুখ বিসুখ ছাড়া আর যে ভয়টার নিঃশব্দে তিনি হজম করে যান, তার প্রতিকার টেলিফোন করে লোক ডেকে হবে না। টেলিফোন নেবার কিছুদিন পরেই একটা ঘটনা ঘটল। মাঝে মধ্যে তিনি দু একজনকে ফোন করেন, কিন্তু তাকে বড় একটা কেউ ফোন করেন না। হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে তার ঘুম ভেঙে গেল। এত রাতে কে টেলিফোন করছে? নিশ্চয়ই রং নাম্বার। তিনি মশারির মধ্যে থেকে হাত বাড়াতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন মশারির বাইরে একটা কালো লোমশ হাত রিসিভারটা তার দিকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, শুধু একটা হাত। তিনি চমকে উঠলেন, ভয় পেলেন, কিন্তু মুহূর্তে সামনে নিয়ে শান্ত গলায় বললেন, কি তুমি কি চাও? উত্তর পাওয়া গেল না, শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল। তিনি আর উঠলেন না, ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন। সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তখনই চোখে পড়ল রিসিভারটা টুলের নিচে ঝুলছে। বিন বিন করে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার মুখে। তারপরেই তিনি নিজেকে শক্ত করে নিলেন। সংসারের সব কাজই রোজগার মতো করলেন, কাউকে রাতের ঘটনা বললেন না, বললেই রটে যাবে ফ্ল্যাটটা ভুতুরে, আর সে কথা ছেলের কানে গেলে তারা আর আসবে না। একটা কথা ভেবে তার ভয় হলো। এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন উত্তরের ওই ঘরটাই কিছু আছে, তবে এ ঘরে কোনোদিন আসেনি, নিশ্চিন্ত ছিলেন। কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এ ঘরেও আসতে শুরু করেছে। তাহলে তিনি এখানে